প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, এডু ক্রিয়েটিভ চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সিলেবাসে যে একটি গল্প রয়েছে, অর্থাৎ সেমিস্টার 1-এ যে গল্পটি আমরা পড়ব, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্প। যে গল্প থেকে তোমরা জানো যে 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, কারণ এর আগে আমি তোমাদের একটি ভিডিওতে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে সেমিস্টার 1-এ প্রশ্নের কাঠামো এবং নম্বর বিভাজন সম্পর্কে বিষয়বস্তু নিয়ে তোমাদের আলোচনা করেছি। সেই ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের এই গল্প থেকে, অর্থাৎ পুঁইমাচা গল্প থেকে 8 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। আমাদেরকে কিন্তু ভালো করে গল্পটি পড়তে হবে, তাহলেই কিন্তু আমরা এখান থেকে 8টি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবো। এবং শুধু তাই নয়, একটি বিষয় তোমরা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও, কারণ যেহেতু তোমাদের সেমিস্টার 1 এমসিকিউ কোশ্চেন হবে, তাহলে তোমাদের টেক্সট খুব ভালো করে পড়তে হবে। টেক্সট যত ভালো করে পড়তে পারবে, ততই কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে অনেকটা সুবিধা হবে। সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই ভিডিও বানানো। এই গল্পটি এত বড় হওয়ার জন্য আমরা একটা ভিডিওতে সম্পূর্ণ গল্প আলোচনা করা বা বিষয়বস্তু ব্যাখ্যা করা একটু কষ্টকর হতে পারে। তো সেই জন্যে আমি গল্পটিকে 2টি পার্টে ভাগ করে তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা পার্ট 1-এর ভিডিওতে এই বিষয়গুলো আলোচনা করব, পরবর্তী পার্ট 2-তে আমরা বাকি অংশটা আলোচনা করব। আজকে এই গল্প পড়ার আগে আমাদের একাদশ শ্রেণীতে যখন আমরা গল্প পড়ছি, তখন গল্পের লেখক পরিচিতি, তার উৎস এবং শব্দার্থ সম্পর্কে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, কারণ এখান থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। তাহলে কি বললাম, যেহেতু সেমিস্টার 1-এ বাংলা বিষয়ে এমসিকিউ সমস্ত ধরনের প্রশ্ন থাকবে, তাই আমাদের টেক্সট খুব ভালো করে পড়তে হবে, ধরে ধরে পড়তে হবে, অর্থ বুঝে বুঝে পড়তে হবে, লাইন বাই লাইন আমাদেরকে কিন্তু বিষয়টি মাথার মধ্যে নিতে হবে। তো প্রথমে আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে দেখে নেব। পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমরা জানি জন্ম এবং বংশ পরিচিতিতে কি বলা হয়েছে। 1894 সালের 12 সেপ্টেম্বর বাংলা তথা 1301 ভাদ্র কল্যাণীর কাছে মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে বাংলা তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় বনগাঁ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করার পর কাশী থেকে সংস্কৃত এবং হিন্দু পুরাণে শাস্ত্রী উপাধি পেয়েছিলেন। গ্রামে গ্রামে কথা করে সংসার নির্বাহ করতেন তিনি। তার প্রথম স্ত্রী হেমাঙ্গিনী নিঃসন্তান ছিলেন। দ্বিতীয় স্ত্রী মৃণালিনীর 5 সন্তানের মধ্যে বড় ছিলেন বিভূতিভূষণ। তাহলে আমরা একটু জাস্ট হালকাভাবে আলোকপাত করলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং বংশ পরিচিতি সম্পর্কে, আমরা জাস্ট একটু ছুঁয়ে গেলাম। এরপরে আমরা দেখব কর্মজীবন এবং সাহিত্য সম্ভার। শিক্ষকতার পেশাগত জীবনে প্রবেশ করেন। কিছুদিন আবার ধর্মতলার খেরাতচন্দ্র মেমোরিয়াল স্কুলে শিক্ষকতা করেন। এরপর যোগ দেন বনগাঁর নিকট গোপালনগর হরিপদ ইনস্টিটিউট স্কুলে। এই স্কুলেই তিনি আমৃত্যু কর্মরত ছিলেন। তিনি তার বাড়িটির নাম রাখেন স্ত্রীর নামে গৌরীকুঞ্জ রেখেছিলেন। সামনের রাস্তাটি অপুর পথ হিসেবে পরিচিতি হয়েছে। এরপরে আমরা দেখব তিনি কোন কোন সাহিত্য রচনা করেছেন, যেগুলি বাঙালির কাছে আজকের দিনেও প্রাণের সাহিত্য সম্ভার হিসাবে পরিগণিত হয়। সেগুলো আমরা এবার একটু দেখব। কি পথের পাঁচালী, অপরাজিতার পর বাঙালির পাঠক সমাজকে একটার পর একটা মহৎ উপন্যাস উপহার দিয়ে গেছেন বিভূতিভূষণের লেখনে। এই উপন্যাসগুলির মধ্যে রয়েছে দৃষ্টিপ্রদীপ, যেটি 1935, আমি সালগুলোও দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখবে এগুলো। চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অনুবর্তন, দেবযান, ইছামতি এবং অধিক উল্লেখযোগ্য। একই সঙ্গে তার আশ্চর্য সব ছোট গল্পের সংকলন মেঘমল্লার জন্ম মৃত্যু, কিন্নরদল, তালনবমী, উপালখণ্ড, ক্ষণভঙ্গুর অসাধারণ বাংলা সাহিত্যের মণিমুক্তগুলির মধ্যে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। বিভূতিভূষণ নিয়মিত দিনলিপি লিখতেন। তাঁর দিনলিপিগুলি স্মৃতিরেখা, তৃণাঙ্কুর, উর্মিমুখর, উৎকর্ণ প্রভৃতি বা প্রত্যেকটি মহৎ সাহিত্য হিসাবে বাংলা সাহিত্যের সমাদর পেয়েছে। এবার আমরা মৃত্যু সম্পর্কে একটু দেখে নেব। দেখো, অধুনা ঝাড়খণ্ডের ঘাটশিলাতে 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর 17 কার্তিক 1357 বঙ্গাব্দ বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পরদিন দুপুরে সুবর্ণরেখা নদীর ওপরে পঞ্চপার্বণ পাণ্ডব ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং তিনি কি পুরস্কার এবং সম্মান পেয়েছেন সে বিষয়টি আমরা এবার একটু দেখব।
রবীন্দ্র পুরস্কার 1951 মরণোত্তর ইছামতীন উপন্যাসের জন্য। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমা লেখকের জন্মস্থান। পারমাদান বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম লেখকের সম্মানার্থে রাখা হয়েছে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। তাঁর লেখা চাঁদের পাহাড় একটি অনবদ্য অভিযানমূলক কাহিনী, যার পটভূমি আফ্রিকা। 2013 সালে বিখ্যাত চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জি চাঁদের পাহাড়কে বাংলা চলচ্চিত্রে রূপান্তর করেন এবং এই চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্র জগতে যথেষ্ট খ্যাতি অর্জন করে। তাহলে আমি বলেছি তোমাদেরকে লেখক পরিচিতি, লেখক সম্পর্কে আমাদেরকে কিন্তু একটু তথ্য নিতেই হবে। একাদশ শ্রেণীতে বাংলা পড়তে গেলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু জানতেই হবে, কারণ এখান থেকেও এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে তোমরা পাবে। হয়েছে, এরপরে আমরা সরাসরি পুঁইমাচা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে সেই বিষয়টিতে আমরা আবার একটু যাব। তাহলে দেখো, পুঁইমাচা গল্পটি নেওয়া হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক পত্রিকা অবসারিকাতে পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে প্রবাসী পত্রিকায় প্রকাশ পায়। তারপরে মেঘমল্লার গল্পগ্রন্থে গল্পটি প্রকাশিত হয়। মেঘমল্লার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ, বইটি 1931 সালে প্রকাশিত হয়। তাই মেঘমল্লার হলো পুঁইমাচা গল্পের উৎস। তাহলে এই বিষয়টি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখবে, কারণ পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন থাকবে। পুঁইমাচা গল্পের উৎস উল্লেখ করো বা 4টে নাম দিয়ে তোমাদেরকে বলবে যে পুঁইমাচা গল্পের সঠিক উৎসটি নির্ণয় করো। হলো, এরপরে আমরা শব্দার্থ, তার আগে আমরা বিষয়ে তোমরা দেখে নেবে শব্দার্থ। এখানে যে পোর্শনগুলো রয়েছে আমি তোমাদের সুবিধার জন্য সমস্ত শব্দার্থগুলোকে এখানে উল্লেখ করেছি। তোমরা যখন পড়বে বিষয়গুলো যদি তোমাদের কোনো অর্থ বুঝতে অসুবিধা হয় তোমরা এটা দেখে নিতে পারো। তাছাড়া আমি যখন গল্প পাঠ করব বা বিষয়টা তোমাদেরকে যখন বোঝাবো তখন কিন্তু আমরা এই বিষয়গুলোর অর্থ ভালো করে আরও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলো সরাসরি এবার আমরা একটু গল্পে চলে যাই। দেখো, সহায়রী চাটুর্যে, অর্থাৎ আমরা গল্পের শুরুতেই, পুঁইমাচা গল্পের শুরুতেই একটা নাম পাচ্ছি, সহায়রী চাটুর্যে। তাহলে এই গল্পে যাকে কেন্দ্র করে গল্পটি তৈরি হয়েছে সেই গল্পের বিভিন্ন আনুষঙ্গিক অনেক চরিত্র রয়েছে। সেই চরিত্রের মধ্যে একটা অন্যতম চরিত্র সহায়রী চাটুর্যে। তিনি কি, কার সঙ্গে কার কী সম্পর্ক রয়েছে, তাহলে এই বিষয়গুলো আমরা গল্পের শুরুতেই একটু ভালো করে দেখে নেব। দেখো, উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি। তাহলে গল্পের শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি, সহায়রী চাটুর্যে নামে একজন ব্যক্তি, তিনি তার স্ত্রীকে বলছেন একটা বড় বাটি কি ঘটি দাও, তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি। অর্থাৎ গাছ কেটেছে বলতে এখানে তাল গাছ হতে পারে বা খেজুর গাছ হতে পারে, কিন্তু আমরা যখন পড়বো স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরে দাওয়ায় বসে আর শীতকালে সকালবেলা, তাহলে শীতকাল যখন আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা কি হতে পারে, মোস্ট প্রবাবলি অর্থাৎ সম্ভাবনা খেজুর গাছের রসই হতে পারে। সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরিয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলম্পন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি যে তার স্ত্রী, অর্থাৎ সহায়রী চাটুর্যের স্ত্রীর নামও আমরা এখানে পেয়ে গেলাম অন্নপূর্ণা। সে খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারকেল তেলের যে বোতল, তোমরা জানো যে শীতকালে তেল একটু বসে যায়, তো সেটাকে ঝাঁটার কাঠি পুরিয়া সেই তেল একটু বের করে আঙুলের সাহায্যে সেটা মাখবার বা সংগ্রহ করার চেষ্টা করিতেছেন। কারণ তিনি কি করবেন, এই তেল তিনি চুলে মাখবেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটুখানি টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, স্ত্রী অন্নপূর্ণা স্বামীর যে কথাটি বলছে সেই কথার প্রত্যুত্তর দেওয়ার কোনো রকম চেষ্টা বা কোনো রকম ইচ্ছা শক্তি তিনি কিন্তু দেখালেন না। অর্থাৎ তার কোনো রকম কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। তিনি যেমন বসেছিলেন ঠিক সেইভাবেই তিনি বসে আছেন। এবার কি বলছে দেখো, সহায়রী অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছোঁবে না। তাহলে আমরা কি দেখতে পেলাম, আরও একটি নাম আমরা গল্পে দেখতে পাচ্ছি। অর্থাৎ তাহলে কি, সহায়রী, অন্নপূর্ণা এবং খেন্তি। তাহলে খেন্তি তার সন্তান, সেই জন্য তিনি বলছে খেন্তি টেন্তি, তার মানে আরও কেউ রয়েছে, তারা কোথায় গেল সেই প্রশ্ন কিন্তু তার মনে দেখা দিয়েছে। কি বলছে, অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো। তাহলে ঠাউরেছ মানে কি ভেবেছো, কি করছো, তোমার মনের ভাবনাটা কি সেটা সে
জিজ্ঞেস করছে কাকে? তার স্বামীকে, সহায়রীকে। স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত স্বরে সহায়রীর মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যাহত পূর্বের আকাশে স্থিরভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি, আবার কি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সহায়রী খুব ভালোভাবে বুঝতে পারলেন যে এটা যে এক প্রকার ঝড় আসবে, তার আগে যেমন শান্ত পরিবেশ তৈরি হয়, ঠিক সেই রকমভাবে স্ত্রী চিৎকার চেঁচামেচি করে একটু পরিবেশকে অন্যরকম, পরিস্থিতি অন্যরকম জটিল বা একটা ঝগড়ার পরিবেশ তৈরি করবে, সেটা কিন্তু সহায়রী খুব ভালোভাবে বুঝতে পেরেছে। সেই জন্য কি বলছে, তিনি একটু আমতা আমতা করিয়া, অর্থাৎ স্ত্রীকে এখানে ভয় হতে পারে, শ্রদ্ধা হতে পারে, বা সেই গণ্ডগোলের মধ্যে যেতে চায় না, সংসারে অশান্তি আসুক এই বিষয়ের মধ্যে সে প্রবেশ করতে চায় না, সেই জন্য আমতা আমতা করিয়া বলিলেন যে কেন, কি, আবার, অর্থাৎ তার মনের মধ্যে যে প্রশ্ন ছিল, অন্নপূর্ণা তাকে যে প্রশ্নটি করেছে সেই প্রশ্ন, অর্থাৎ তুমি কি ভেবেছো, তখন সে ভাবছে যে কি, কেন, আবার, এই প্রশ্নগুলো তার মনের মধ্যেও দেখা দিয়েছে। অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত স্বরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামো করতে হয় অন্য সময় করো। তার মানে কিন্তু অন্নপূর্ণা আগের থেকেও খুব শান্তভাবে বললেন, রঙ্গ করো না বলছি, অর্থাৎ রঙ্গ করতে না বলছে, শান্ত স্বরে বলছে, কিন্তু তা সত্ত্বেও তার সেই কথার মধ্যে কিন্তু রাগ একটা বা ভয়ঙ্কর কোনো কিছু বিষয় কিন্তু প্রকাশ পাচ্ছে। কি বিষয়? বলছে ন্যাকামি করতে হয় অন্য সময় করো, অর্থাৎ এই মুহূর্তে যে কথা সে বলতে চাচ্ছে, যে মুহূর্তে সে নিজেকে, নিজের ভেতরের বা অন্তরের যে একটা ভাবনা সহায়রীর কাছে উপস্থাপন করছে, সেই সময় ন্যাকামি বা ন্যাকামি যাকে আমরা বলবো কি, যে একটা আলগোছা বা গুরুত্ব না দেওয়া বা বিভিন্ন রকমভাবে যেটাকে অবজ্ঞা করা, বলছে এই সময় অন্তত করো না। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না, অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? তার বলছে অত বড় মেয়ে, তার একটু আগে যে নামটা আমরা পেলাম খেন্তি, সেই খেন্তির কথাই বলা হচ্ছে এখানে। বলছে অত বড় মেয়ে যার ঘরে রয়েছে, সে কি করে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, বলছে গায়ে কি গুজব রটেছে জানো? অর্থাৎ গুজব বলতে আমরা কি দেখতে, মিথ্যা প্রচার, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে তার সম্পর্কে একটা গুজব রটছে, অর্থাৎ মা, অর্থাৎ অন্নপূর্ণা তিনিও জানেন যে যে গুজবটি বা যে বিষয়টি রটনা হচ্ছে বা রটছে, সেটি কিন্তু একটি গুজব, একটি মিথ্যা। তা সত্ত্বেও তার মনকে কিন্তু আঘাত দিয়েছে, সেই জন্য তার সেই ক্ষোভ কার উপর এসে পড়ছে, তার স্বামীর উপর এসে পড়ছে। সহায়রী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? অর্থাৎ স্বাভাবিকভাবে তার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে কেন, কি গুজব রয়েছে। কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি, কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বলছে কি গুজব গিয়ে জিজ্ঞাসা করো চৌধুরীদের বাড়ি, কেবল বাগদি এবং দুলে, অর্থাৎ বাগদি বলতে একটা নিম্ন শ্রেণী বা অনুন্নত বাঙালি হিন্দু জাতি বিশেষ, দুলেও নিম্ন শ্রেণীর হিন্দু জাতি বিশেষ। বলছে এদের সঙ্গে দিন কাটালে, এদের সঙ্গে ঘুরে ঘুরে বসবাস করলে, বলে ভদ্রলোকের সঙ্গে, অর্থাৎ যারা সমাজে তথাকথিত ভদ্র মানুষ, তাদের সঙ্গে, সভ্য মানুষ, তাদের সঙ্গে একসঙ্গে বাস করা যায় না, সমাজে থাকতে গেলে সেই রকম নিয়ম মেনে চলতে হয়। সহায়রী বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ স্বরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোথায় হয়েছে? চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে খুব সচেতনভাবে মনে রাখতে হবে, কারণ এমসিকিউ প্রশ্ন যখন রয়েছে, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি বিষয় কিন্তু তোমাদের একে প্রশ্নের সামনে সম্মুখীন করতে পারে। হয়েছে, বলছে চণ্ডীমণ্ডপে এসব। চণ্ডীমণ্ডপ বলতে কি না, ঠাকুর দালান। তৎকালীন সময়ে চণ্ডীমণ্ডপ গ্রামের একটা নির্দিষ্ট জায়গাতে ঠাকুর দালান তৈরি হতো, সেখানে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক বা বিভিন্ন ঝগড়া বা বিভিন্ন মীমাংসা, সভা সমিতি, সমস্ত কিছু বিষয় কিন্তু সেখানেই মীমাংসা করা হতো। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে গেলে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসর্গ। তার মানে কি দেখতে পাচ্ছি, আশীর্বাদ হয়ে গিয়েছে কার, না খেন্তির। বলছে উৎসর্গ, তার মানে এখানে উৎসর্গ কথাটা বলা হয়েছে, সেই জন্য বলা হয়েছে যে না, সে উৎসর্গ হয়ে গিয়েছে। কিসে না, বলছে গায়ের, কারণ যেহেতু আশীর্বাদ হয়ে গিয়েছে, সেই জন্য সে অন্যের জন্য সে উৎসর্গ হয়ে গিয়েছে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি, বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়রী তার ছেলের ভাব প্রকাশ করিয়া বলে না, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ, তার মানে যত গুরুত্ব সহকারে অন্নপূর্ণা এই বিষয়টি সহায়রীর সামনে উপস্থাপন করেছে,
ততটাই তাচ্ছিল্যের সুরে সোহাইরি কিন্তু অন্নপূর্ণাকে তার প্রত্যুত্তর ফিরিয়ে দিয়েছে। বলছে এক ঘরে এমন কি ব্যাপার, সবাই করেছে, আর বাকি ছিল কে? কালীময় ঠাকুর। ও করবে, কি সমস্যা আছে? তাহলে সোহাইরি কিন্তু এই বিষয়টাকে অতটা আমল দিতে নারাজ। পরে কি বলছি আমরা দেখব। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। কেন? তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? বলছে তোমাকে এক ঘরে করতে আর কি লাগবে? তুমি কি সমাজের মাথা? তুমি কি মাতব্বর? মাতব্বর শব্দের অর্থ হচ্ছে গিয়ে যারা একটু হম্বিতম্বি করে, যারা গ্রামের গুণীজন বলতে পারি, বা যারা ক্ষমতাশালী বা শক্তিশালী যারা মানুষ, যারা ক্ষমতা এবং অর্থের দিক থেকে যাদের মধ্যে একটা আভিজাত্য রয়েছে, সেই সমস্ত মানুষ মাতব্বর, অর্থাৎ গ্রামের আমরা মাথা বলতে পারি, প্রধান বলতে পারি। বলছে চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তা আর এমন কি কঠিন কথা? আর সত্যিই তো। এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? পুনরায় গলা উঁচাইয়া বলিলেন, না বিয়ে দেওয়ার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পাত্র থেকে পাত্র। তাহলে একটি বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে, যে পরিবারের খেন্তি জন্ম নিয়েছে, সেই পরিবারের যে সদস্য যারা রয়েছে, সোহাইরি এবং তার মা অন্নপূর্ণা, এদের ক্ষেত্রে বা এদের কাছে বা সেই সময়কার তৎকালীন সমাজ ব্যবস্থাতে বিভূতিভূষণ আমাদের চোখের সামনে একটি বিষয় কিন্তু উপস্থাপন করেছেন, যে তৎকালীন সময়ে মেয়েদের বিয়ে দেওয়াটা এটাকে হলো সব থেকে একটা পিতার কাছে, মায়ের কাছে একটা বড় কাজ। তিনি যদি এই কাজটা ঠিকঠাকভাবে না করতে পারেন, তাহলে তিনি তার পাপ কাজের শামিল। তো সেই জন্যে বলছে ধাড়ি মেয়ে, ধাড়ি মানে এখানে বড়, অর্থাৎ কত বছর বয়স হয়েছে? 15 বছর। বলছে বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? কিন্তু লোকের তো চোখ আছে, লোক তো বুঝতে পারছে বিষয়টি। তো সেই জন্যে যতই ঢাকা দেওয়ার চেষ্টা করুক, যত বয়স কমিয়ে বলার চেষ্টা করুক না কেন, মানুষ কিন্তু বুঝতে পারছে যে খেন্তির বয়স কিন্তু প্রকৃতপক্ষে কত হয়েছে। সেই জন্যে পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেওয়ার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? অর্থাৎ শ্রী অন্নপূর্ণা এই অভিযোগ কার বিরুদ্ধে করছে? সোহাইরির বিরুদ্ধে করছে। কারণ তার জীবনযাত্রা, তার যে চালচলন, সমস্ত কিছুকে একটা আলস্য ভরে কাটিয়ে দেওয়া, তাচ্ছিল্য সুরে উড়িয়ে দেওয়া, এই বিষয়টি কিন্তু অন্নপূর্ণার ভালো লাগছে না। তা সত্ত্বেও কি না, সব থেকে তখনকার দিনে যে ভয়ঙ্কর তাসটা খেলতো সমাজ ব্যবস্থাতে সমাজপতিরা, সেটা হচ্ছে কি একঘরে করে দেওয়া, অর্থাৎ মানুষকে সমাজের সমস্ত কিছু দিক থেকে কোণঠাসা করে দেওয়া, এককভাবে জীবনযাপন কাটানো তৎকালীন সময় থেকে শুরু করে আজকের দিনেও কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর ব্যাপার। যদিও আমরা শহরের জীবনযাপনে একঘরে হয়েই জীবন কাটাই, তা সত্ত্বেও কিন্তু আমাদের জীবনের গতি প্রকৃতি সেই সময়কার জীবনের গতি প্রকৃতির সঙ্গে কিন্তু মেলালে বা এক করলে হবে না। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই। বুঝিয়া সোহাইরি দাওয়াই হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করলেন। কিন্তু খিড়কির দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠলেন, এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এ যে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? খেন্তি মা। তাহলে এখানে আমরা সোহাইরির মধ্যে পিতার যে একটা আদর্শ, পিতার যে একটা স্নেহ, সেটা কিন্তু আমরা এর মাধ্যমে দেখতে পাচ্ছি। অর্থাৎ সন্তানকে, মেয়েকে একজন পিতা কতটা তাকে স্নেহভরে রাখতে পারে, তার নামের সঙ্গে মা শব্দটা জুড়ে দিয়ে সোহাইরি কিন্তু এখানে বুঝিয়ে দিলেন। অর্থাৎ এই যে পিতা এবং কন্যার মাঝে এই যে ভালোবাসার সম্পর্ক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁইমাচা গল্পে আমাদের সামনে যে তুলে ধরার চেষ্টা করেছেন, তার সূত্রপাত এখান থেকে ঘটছে। অর্থাৎ এই সংলাপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সোহাইরির সঙ্গে খেন্তির যে পিতা এবং কন্যার যে সম্পর্ক, বাবা এবং মেয়ের যে সম্পর্ক, সেটা কিন্তু আমাদের সামনে ফুটে উঠছে। এসব আনলি কোথা থেকে? এসব বলতে কি, দেখো পরে পেরাতেই আমরা দেখতে পাচ্ছি। কি বলছে? 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি মোটা ও হলদে চেহারা, তুলিয়া মনে হয় কাহারা পাক। আচ্ছা, এটা তোমরা একটু দেখে নেবে, যেখান থেকে আমি কপিটা নিয়েছি সেখানে এখনও, কারণ তোমাদের টেক্সট বই এখনও আসেনি, সেখানে একটু অস্পষ্ট আছে। পাকা পুঁইশাক উপড়াইয়া ফেলিয়া জঙ্গলের উপর তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানে জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট্ট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জোড়ানো কোনো দ্রব্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি?
এতক্ষণ ধরে যে এসব কোথা থেকে আনলি, এসব বলতে তাহলে কি 14-15 বছরে একটি মেয়ে অর্থাৎ খেন্তি, তার ছোট ছোট দুটি বোন রয়েছে, তারা সমস্ত সবাই মিলে এক আঁটি কী বললো একটা বোঝা পুঁইশাক এবং ডাঁটাগুলি মোটা এবং হলদে। তাহলে এটুকু থেকে আমরা এটুকু বুঝতে পারি যে পুঁইশাকগুলির বয়স অতিক্রান্ত হয়ে গেছে, তার যৌবন পেরিয়ে গিয়েছে, ফলস্বরূপ সেটা ফেলে দেওয়ার মতো। তাকেই তারা কিন্তু আনন্দ ভরে তারা বাড়ি নিয়ে এসছে, কারণ তারা এই পুঁইশাকের কিছু রান্না করে বা কিছু উপকরণ তারা তৈরি করে তারা কিন্তু নিজেরা খাবে বলে। তো সেই জন্য আমরা কি দেখতে পাচ্ছি, দেখো পরের অংশ কি বলা আছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ এবং অগোছালো, বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, চোখ দুটি ডাগর ডাগর ও শান্ত, সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো। পিনটির বয়স খুঁজিতে হলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়িতে হয়। তাহলে দেখো এই যে আমরা এতক্ষণ ধরে বড় মেয়েটির যে পরিচয় বা বড় মেয়েটির সম্পর্কে যে সমস্ত কথাগুলো বিভূতিভূষণ আমাদের সামনে তুলে ধরলেন, বিষয়টি কেমনভাবে বলছে, বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথায় চুলগুলো কৃষ্ণ অগোছালো, বাতাসে উড়তেছে, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। তাহলে অর্থাৎ এক কথায় বলতে গেলে খেন্তির লাবণ্য বা তার রূপের কথা কিন্তু বিভূতিভূষণ আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু বলছে সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন। সেফটি পিন তোমরা জানো, এটা আমাদের গ্রাম বাংলার জীবনযাত্রার সঙ্গে একটা পরিচিত একটি উপকরণ, যেটা প্রত্যেককেই আমরা জানি। বলছে একত্র আটকানো, পিনটির বয়স খুঁজিতে গেলে প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক যুগ বলতে আমরা এখানে কি বুঝছি না, প্রাগৈতিহাসিক যুগ বলতে অর্থাৎ সে একটা সময় যে যুগ থেকে ইতিহাস নির্দিষ্টভাবে জানা যায় তার পূর্ব যুগ, অর্থাৎ যে সময় থেকে আমরা ইতিহাসকে ঠিকঠাকভাবে জানতে পারছি বুঝতে পারছি তার আগেকার সময়। অর্থাৎ এটা বোঝানোর চেষ্টা করছেন লেখক যে এই সেফটি পিনের বয়স কিন্তু অনেক দিন, অর্থাৎ অনেক দিন আগেই সেফটি পিনটা কেনা হয়েছে, সেটাই তারা কাজে লাগাচ্ছে। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তীনে হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। বাবা তাহলে চিংড়ি মাছ, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ধরিয়া মেলিয়া বলিল চিংড়ি মাছ বাবা। গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? এই পুঁইশাক শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল, নিয়ে যা, কেমন মোটা মোটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে পুঁইশাক এবং চিংড়ি মাছ কি কম্বিনেশান, তাই তো? আজকের দিনে আমরা এই ধরনের পদ অর্থাৎ উপকরণ দিয়ে রান্না যদি হয় আমাদের কিন্তু আনন্দের সীমা থাকে না, যথেষ্ট লোভনীয় একটি খাবার পুঁইশাক চিংড়ি মাছ। তো সেই যে ব্যাপারটা আজকে এই গল্পে আমরা দেখতে পাচ্ছি, খেন্তি কিন্তু সে তার বাবাকে এবং মাকে এই উপকরণ দিয়ে একটা সুস্বাদু পদ খাওয়াতে চায়, রান্না খাওয়াতে চায়, সেই জন্য তার আনন্দে কিন্তু তার সীমা নেই। তো সেই জন্য বলছে কেমন মোটা মোটা। আরেকটি কথা এখানে আমরা প্রায় দেখি যে আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে, অর্থাৎ এটা একটা সাধারণ গ্রাম চলতি বাজার চলতি একটি কথা, যেখানে আমরা দেখি প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক মানুষজন যখন কোনো মানুষের কাছে কোনো ধার নেয় বা কোনো কিছু বিপদে পড়ে জন্য সাহায্য নেয় তখন বলে, আরে তোমার দেবো না বাবু, আমরা কি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি নাকি? তাহলে এটা একটা মানুষকে বিশ্বাস জোগানো মনের মধ্যে যে আমি আছি, তোমার সমস্ত কিছু ধার দেনা মিটিয়ে দিয়ে যাব। অন্নপূর্ণা দাওয়াই হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্তই নিয়েছে তোমাকে দিয়েছে তারা, পাকা পুঁইডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না, অর্থাৎ বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না। অর্থাৎ স্বাভাবিকভাবে অন্নপূর্ণার মনে হয়েছে কি তিনি মায়ের অন্তর, মায়ের মন সব কিছু আগে অনুভব করার চেষ্টা করে। তিনি মা হয়ে মেয়ের এই ধরনের গুজব, মেয়ের সম্পর্কে এই ধরনের কুৎসা তিনি কিন্তু মেনে নিতে পারছেন না। অর্থাৎ তিনি বলেছেন যে বাড়ির বাইরে পা দেওয়ার দরকার নেই, বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই, বাড়ির মধ্যে শান্ত মেয়ে হয়ে থাকতে। কিন্তু খেন্তির তার স্বাভাবিক চরিত্র, স্বাভাবিক তার ধর্ম, তার চঞ্চলতা থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারছে না। তো সেই জন্যে মায়ের মনেও কিন্তু সেই বিষয়ে যথেষ্ট ধরনের অভিযোগ রয়েছে। এরপরের বেড়াতে যেটা রয়েছে আমরা দেখব, বলছে লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে, বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না না, কোথায় শাক কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁশ, ফেল বলছি ওসব ফেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একসঙ্গে বাবা এবং মেয়ের
দুজনের কিন্তু তুলোধনা চলছে। মা কিন্তু কাউকেই ছেড়ে কথা বলছে না, তাই তো বলছে একজন বেড়াচ্ছেন কোথায় শাক কোথায় বেগুন, আর একজন কোথায় রস কোথায় চাই। তার মানে বাবা এবং মেয়ে দুজনেই কিন্তু খুব ভোজন রসিক মানুষ, খেতে ভালোবাসেন, এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিত হয়ে যাচ্ছি। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মায়ের দিকে চাইয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো। ফের যদি বাড়ির বাইরে বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া করে দেবো। ঠ্যাং খোঁড়া না করে করিত, তার মানে কি করিত এইটুকু পর্যন্ত, ঠ্যাং খোঁড়া করে দেবো এই বিষয়টি বলছে না। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আরও একটা নাম পেলাম কি না, রাধি, অর্থাৎ খেন্তির বোন, অন্নপূর্ণার মেয়ে। তো তাকে বলছে, তাকে একটা আদেশ দেওয়া হচ্ছে, অন্নপূর্ণা আদেশ দিচ্ছেন যে এই পোশাকগুলো মাটিতে মানে খিড়কির দরজা দিয়ে পুকুরের ধারে ফেলে দিয়ে আসতে। বলছে ফের যদি বার হতে দেখেছি, তাহলে ফের বার হতে বলতে কার কথা বলা হয়েছে, খেন্তিকে বলছে। তিনি একটা বিপদ বাণী শুনিয়ে রাখছেন যে বাড়ির বাইরে আর বেরোনো যাবে না, তাহলে ঠ্যাং খোঁড়া করে দেবে। বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল, ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কলের পুতুল, এই শব্দটির অর্থ আমাদেরকে জানতে হবে যে অন্যের কথা শোনে। এখানে কি দেখতে পাচ্ছি, রাধি কার কথা শুনছে, তার মায়ের কথা শুনছে। কলের পুতুল লইয়া খিড়কির অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে চলিল। সহায়রীর ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, শুধু কি সহায়রীর ছেলেমেয়েরা, কারণ সহায়রীও তো ভয় করিত, তাই তো আমরা প্রথমের দিকে তো তাই দেখলাম, তাই। এরপরে দেখো কি বলছে, সহায়রী আমতা আমতা করিয়া বলিতে গেলেন। তাহলে আমতা আমতা মানে থতমতো খাওয়া আর কি, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি বলতে পারছেন না, ধীরে সুস্থে ভেবে চিনতে আমি কেন কোথা এইভাবে আর কি। তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং, অর্থাৎ পরিষ্কার করে বলতেও পারছে না, আদেশও করতে পারছে না, শাসনও করতে পারছে না, এবং কড়া ভাষায় বলতে পারছে না যে ছেলেমেয়েরা এনেছে ওরা খাবে, একটাও বলতে পারছে না। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বললেন, না না নিয়ে যা, খেতে হবে না। ছেলে মানুষের আবার এত নোলা কিসের। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নোলা, নোলা শব্দের অর্থ কি, খাবার লোভে জিভে জল আসা আর কি, মানে যেটাকে আমরা বলতে পারি খাওয়ার জন্য একেবারে উৎসুক, মানে যেটা তার মধ্যে রয়েছে। তো এইরকম ধরনের, মানে সবসময় একটা খাই সব কিছু দেখলেই খিদে লাগে, এইরকম একটা ব্যাপার আর কি। নোলা কিসের, এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুইডাঁটা ভিক্ষে করে, যা যা তুই যা, দূর করে বনে দিয়ে আয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মেয়ে মানুষের আবার নো লাগিয়েছে। তাহলে দেখো সেই সময়কার দিনে সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে এটাই ধারণা ছিল যে মেয়ে মানুষ মানে তাদেরকে সমস্ত ধরনের কষ্ট সহ্য করতে হবে, খাওয়ার দিক থেকে তাদের আরও বেশি কষ্ট সহ্য করতে হতো। কারণটা কি না, পরিবারের সকল সদস্য অর্থাৎ ছেলে মেয়ে বড়রা পুরুষ মানুষেরা তাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে অবশিষ্ট অংশ যদি বেঁচে থাকে তাহলেই মেয়েরা খেতে পেত, না হলে কিন্তু তাদেরকে এক গ্লাস জল তাদের খাদ্য হিসাবে পেটের মধ্যে প্রবেশ করত। তো এই যে ব্যাপারটা, যে মেয়ে মানুষের অত নোলা ভালো নয়, কারণ মেয়ে মানুষ মানেই তাকে কষ্ট সহ্য করতে হবে, তাকে খাদ্যের প্রতি তার যে নোলা, খাদ্যের প্রতি তার যে আগ্রহ ভালোবাসা, তাকে বিসর্জন দিতেই হবে, নাহলে কিন্তু সংসার টিকবে না। অর্থাৎ সেই সময়কার নিরিখে, সেই সময়কার ভিত্তিতে অন্নপূর্ণার মুখ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের কিন্তু সমাজ ব্যবস্থার একটা কঠিন এবং রুগ্ন ছবি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এরপর যা যা দূর করে বনে দিয়ে আয়। সহায়রী বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তাহার দুটো চোখ দিয়া জলে ভরিয়া আসিয়াছে। তাহার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক পুঁইশাকের পক্ষালম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দরজা দিয়ে তিনি পক্ষালম্বন মানে এক পক্ষকে সমর্থন করা, অর্থাৎ কি না মেয়েদের পক্ষকে তিনি সমর্থন করিলেন। বলছে এরপরে কি দেখতে পাচ্ছি, বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের দিকে কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেকগুলো সব তোমার, সব মিলে তোমাদের। তাহলে মায়ের মন কিন্তু এখন একটু স্নেহভরে জাগ্রত হচ্ছে। তিনি কি বলছেন, তিনি ভাবছেন গতবার যখন অরন্ধন অর্থাৎ যখন রান্না বন্ধ থাকে এরকম একটি দিনে বলছে যখন হয়েছিল, তো সেই সময়ে যখন পুঁইশাক রান্না হয়েছিল সেই পুঁইশাক অর্ধেক খেন্তির অর্ধেক সকলের। বাড়িতে কেউ ছিল না, তিনি নিজে গিয়া উঠানেরও খিড়কি দূরে আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারেই ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এই রূপেই চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। তাহলে কুচো চিংড়ি দিয়া অন্নপূর্ণা তিনি কিন্তু এই পুঁইশাক রান্না করলেন। তাহলে
যে পুঁইশাক নিয়ে এত কাণ্ড কারখানা হয়ে গেল, যে পুঁইশাক নিয়ে এত কিছু ঘটনা ঘটে গেল, সেই অন্নপূর্ণা মায়ের মন তো, সেই জন্য তিনি খেন্তির এই কষ্টের ভাবনাটা তার মনের মধ্যে ভাবতে পেরেছেন তিনি, তাই জন্য তিনি কী করলেন, পুনরায় সেই কাজই করলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকে চচ্চড়ি দেখিয়া বিশ্ব এবং আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। দুই একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতে অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার, তাহলে সেই যে রান্না হয়েছে সেই রান্নার এক টুকরাও পাতে পড়িয়া নাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এক টুকরাও পাতে পড়িয়া নাই। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া ও আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। অর্থাৎ কি না, মায়ের মন জেগে উঠেছে, মায়ের মনের মধ্যে স্নেহ ভালোবাসা কিন্তু জাগরিত, কিন্তু এই ভাবনাটা তার চোখে জল এসেছে, কিন্তু সন্তানের কাছে তিনি সেই জল প্রকাশ করতে চান না, তাই জন্য তিনি কী করলেন, উপরের চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়রে ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত স্বরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুর্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলে, অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। অর্থাৎ স্বভাব নইলে বলতে মানে ঠিকঠাকভাবে যদি না মেলে বা স্বভাব যদি ঠিকঠাক না থাকে তাহলে তাকে পাত্র দেবে না। তাহলে কি হচ্ছে, রাম বলো 6-7 ফুট পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। তার মানে বেদজ্ঞ ব্রাহ্মণ, ক্ষত্রিয় মানে হচ্ছে কি বেদজ্ঞ ব্রাহ্মণ, যারা বেদে পারদর্শী অভিজ্ঞ ব্যক্তি, তাদের কথা বলা হয়েছে। পরে সুর নরম করিয়া বললেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যায় কেন? এই তো তোমার মেয়েটি 13 বছরে। তাহলে এই তো তোমার মেয়েটি 13 বছরে। সহায়রী বাধা দিয়ে বলিতে গেলেন, এই শ্রাবণে 13, অর্থাৎ কি 13 বছর এখনও হয়নি, এই শ্রাবণে 13 হবে বা হয়েছে। বলছে আহা 13 আর বলছে 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 কি আর 16 তফাৎটা কিসের? তার বলছে আর সে 13 হোক, চাই 16 হোক, চাই 50 হোক, তাতে আমাদের দরকার নেই, সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কী জন্য শুনি? তাই এসব কিছু উৎসর্গ করা মেয়ে, অর্থাৎ উৎসর্গ করা একটু আগে আমরা আলোচনা করলাম যে উৎসর্গ করা মেয়ে এদেরকে বাড়িতে বেশি দিন রাখা যায় না, অন্যের হয়ে গেছে সে। আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বই কি, এই তো সমাজে বসে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে ধুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম, এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল, 2 ভাইয়ের অভাব কি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই বিষয়ে তাকে জোর করা হচ্ছে, বিষয়টি নিয়ে তার সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে সহায়হরি তার মেয়েকে সেই পাত্রের হাতে সমর্পণ করে, কারণ এর পিছনে ইতিহাস থাকতে পারে। হয়েছে, তাহলে বলছে 2 ভাই সমস্ত ধরনের সমস্ত কিছু বিষয় তাদের মধ্যে রয়েছে, জমি জমা রয়েছে, চাষবাস করে তারা, তাদের সম্পত্তি রয়েছে, আমন ধানই তারা ফলিয়েছে, ব্যাস আর কোনো সমস্যা নেই, রাজার হাল, 2 ভাইয়ের অভাব কি। তাহলে গল্প আমরা আজকে এইটুকুই আমরা পড়ব, ভালো করে আমরা বোঝার চেষ্টা করলাম। আশা করি বিষয়টি তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম, কারণ এটা মনে রাখবে তোমরা, গল্পের প্রত্যেকটি লাইন প্রত্যেকটি শব্দ ভালো করে জানলে বুঝলে গল্প অনেকটাই সময় লাগবে, অনেক বড় গল্প। আজকের এই ভিডিও হয়তো একটু বড় হতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে তোমরা দেখবে। আশা করব এই গল্প যদি, এই ভিডিও তোমরা যদি একবার মনোযোগ দিয়ে দেখতে পারো, ভালো করে যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা তোমাদের এই পাঠ্যাংশ থেকে, গল্প থেকে কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন তোমাদের মিস হবে না। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি বাকি যে অংশটুকু রয়েছে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।